সুপ্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ কণ্ঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সেরা এবং কিছু বিশেষ খবর নিয়ে সাজানো হয়েছে এখনকার আয়োজন। আর পুরো আয়োজন জুড়েই আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বিলিয়ানুর তালুকদার। প্রথমেই শিরোনাম। এই সপ্তাহেই দেশে ফিরছেন খালেদা জিয়া। উত্তপ্ত হতে পারে রাজনীতির মাঠ। বিমান চলাকালীন ইঞ্জিন বন্ধ হয়ে গেলে কি হবে? রেল লাইনের উপর সেলফি তুলতে গিয়ে স্বামী এবং স্ত্রীর করুণ পরিণতি। কিভাবে তৈরি হয় একটি আধুনিক নৌ প্রতিরক্ষা জাহাজ? আরব সাগরে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি প্রদর্শন। বিশ্বের শীর্ষ 10টি বিমান বাহিনী। এবারে বিস্তারিত রিপোর্টে। এখন শিরোনাম। এ সপ্তাহেই দেশে ফিরছেন খালেদা জিয়া। উত্তপ্ত হতে পারে রাজনীতির মাঠ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শামিলা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে। সূত্র জানায়, বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। আগামী বুধবারের মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া। শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দ শামিলা রহমানও দেশে ফিরছেন। ঢাকাস্থ একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন। চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কামুক্ত নয়। তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন এবং দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী বুধবারের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 2018 সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। কোভিড-19 মহামারীর সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত 25 জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দী অবস্থায় 4টি ঈদ কেটেছে কারাগারে এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। বর্তমানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে লিডার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। খালেদা জিয়ার দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে তার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যেভাবে নেতৃত্ব দিয়ে আসছেন, তার পাশাপাশি খালেদা জিয়ার সরাসরি উপস্থিতি বিএনপির তৃণমূলে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত থাকলেও খালেদা জিয়ার দেশে ফেরা সেই স্তম্ভতা ভাঙতে পারে। তার উপস্থিতি ভবিষ্যতের আন্দোলন, নির্বাচনী প্রস্তুতি এবং সরকারের ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন সর্বশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফর করেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এবারের শিরোনাম। বিমান চলাকালীন ইঞ্জিন বন্ধ হয়ে গেলে কি হবে? বিমানযাত্রা অনেকের কাছেই রোমাঞ্চকর অভিজ্ঞতা, আবার কারো কাছে আতঙ্কেরও কারণ। বিশেষ করে যদি কেউ কল্পনা করেন যে আকাশে উড়ন্ত অবস্থায় বিমানটির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, তাহলে কি হবে? এই প্রশ্ন অনেকের মনেই আসে। বাস্তবে আধুনিক বিমান প্রযুক্তি এবং প্রশিক্ষিত পাইলটদের কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া মানেই দুর্ঘটনা নয়। চলুন বিস্তারিত জেনে নেই এই সম্পর্কে। ইঞ্জিন বন্ধ হওয়া মানেই কি বিমান ভেঙে পড়বে? না, মোটেই না। এটা একটা সাধারণ ভুল ধারণা। আধুনিক বিমান, বিশেষ করে যাত্রীবাহী জেট বিমানগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এক বা একাধিক ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও তা নিরাপদভাবে উঠতে এবং অবতরণ করতে সক্ষম। বেশিরভাগ যাত্রীবাহী বিমান 2টি ইঞ্জিন যুক্ত হলেও
একটি ইঞ্জিন অচল হয়ে গেলে অপরটি দিয়ে বিমান চালানো সম্ভব। এমনকি যদি দুইটি ইঞ্জিনই অকেজো হয়ে যায় তবুও বিমানটি একেবারে পড়ে যাবে না, বরং গ্লাইড করে অনেকটা দূর পর্যন্ত উঠতে পারবে। গ্লাইডিং হচ্ছে ইঞ্জিন ছাড়াই শুধু ডানার সাহায্যে বাতাসে ভেসে থাকার এবং ধীরে ধীরে নিচে নামার প্রক্রিয়া। বিমানের ডানাগুলো এমনভাবে ডিজাইন করা যে ইঞ্জিন না থাকলে একটি নির্দিষ্ট কোণ এবং গতিতে বিমান অনেকটা দূর পর্যন্ত উঠতে পারবে। উদাহরণস্বরূপ একটি বোয়িং 777 প্রায় প্রতি 1 কিলোমিটার উচ্চতা থেকে 15 থেকে 20 কিলোমিটার দূর পর্যন্ত গ্লাইড করতে পারে। পাইলট কিভাবে এই পরিস্থিতি সামাল দেন? পাইলটের এই ধরনের জরুরি পরিস্থিতির জন্য নিয়মিত ট্রেনিং দেওয়া হয়। তারা জানেন ইঞ্জিন বন্ধ হলে কিভাবে বিমানের নিয়ন্ত্রণ রাখতে হয়, কোথায় নিকটবর্তী বিমানবন্দর আছে, কিভাবে গ্লাইড করে সেখানে পৌঁছানো যায়। এছাড়াও ককপিটে অটোমেটিক সিস্টেম থাকে যা পাইলটদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে। উদাহরণস্বরূপ 2009 সালে মিরাকেল অন দি হাডসন নামে পরিচিত এক ঘটনায় একটি এয়ারবাস A320 বিমানের দুইটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। পাখির সাথে সংঘর্ষের ফলে এই ঘটনাটি ঘটে। তবেও পাইলট চেসলি সালেনবার্গার বিমানের নিয়ন্ত্রণ ধরে রেখে নিউ ইয়র্ক শহরে হাডসন নদীতে সফলভাবে এমার্জেন্সি ল্যান্ডিং করেন। সকল যাত্রী বেঁচে যান। বিমান ইঞ্জিন বন্ধ হওয়ার কারণ হতে পারে পাখির সাথে সংঘর্ষ, জ্বালানির ঘাটতি বা ভুল ফুয়েল ব্যবস্থাপনা, যান্ত্রিক ত্রুটি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, মানবিক ভুল অর্থাৎ হিউম্যান এরর। তবে এসব সমস্যা ঠেকাতে বিমান সংস্থাগুলো প্রতিনিয়ত কঠোর পরীক্ষা নিরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ করে থাকে। আধুনিক বিমানগুলো বহু স্তরের সুরক্ষা ব্যবস্থা থাকে, প্রতিটি ইঞ্জিন পৃথকভাবে চালনা করা যায়। বিমানে জেনারেটর, ব্যাটারি এবং হাইড্রোলিক ব্রেকআপ থাকে যা প্রয়োজনে বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখতে সাহায্য করে। এছাড়া কিছু বিমান এবং ইঞ্জিন দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত উড়তে সক্ষম হয়, যাকে বলা হয় এক্সটেন্ডেড রেঞ্জ টুইন ইঞ্জিন অপারেশনাল পারফরমেন্স স্ট্যান্ডার্ডস। এটি বিমানের সক্ষমতার একটি প্রমাণ। বিমান চলাকালীন ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া যদিও শুনতে ভয়ের মনে হয়, কিন্তু বাস্তবে এটি বড় কোনো বিপর্যয়ের কারণ হয় না যদি সঠিকভাবে পরিচালনা করা হয়। প্রশিক্ষিত পাইলট, আধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তার মানদণ্ডগুলি বিমানকে করে তোলে পৃথিবীর সবথেকে নিরাপদ যানবাহনের একটি। তাই ভবিষ্যতে যখন আকাশে উড়বেন তখন নিশ্চিত থাকতে পারেন আকাশপথে আপনি নিরাপদেই আছেন। এখন শিরোনাম, রেললাইনের উপর সেলফি তুলতে গিয়ে স্বামী এবং স্ত্রীর করুণ পরিণতি। রাজধানীর উত্তরা পূর্ব কোটবাড়ি রেলগেট এলাকায় সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় স্বামী এবং স্ত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন মাসুম মিয়া 23 বছর বয়স এবং ইতি আক্তার 20 বছর বয়স। তারা ছিলেন নববিবাহিত এক দম্পতি। শনিবার রাত 8:30টার দিকে গুরুতর আহত অবস্থায় মাসুমকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং ঘটনাস্থলেই তার নববধূ মারা যায়। তাদেরকে হাসপাতালে নিয়ে আসা আহমেদ শুভ জানান, উত্তর পূর্ব থানার 9 নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে ওই স্বামী স্ত্রী রেল লাইন দিয়ে হাঁটছিল এবং তারা সেলফি তুলছিল। এ সময় একটি ট্রেন ঢাকার দিকে এবং একটি ট্রেন টঙ্গীর দিকে যাচ্ছিল। ওই ট্রেন দুটি সন্ধ্যা 6:30টার দিকে ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নববধূ মারা যায়। পরে গুরুতর অবস্থায় ওই মাসুমকে উদ্ধার করে প্রথম কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিমানবন্দর রেলওয়ে থানার ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক SI মোহাম্মদ আলী জানান, আমরা জানতে পারি টঙ্গীগামী একটি ট্রেনে ধাক্কায় সেলফি তোলার সময় এক নবদম্পতির মৃত্যু হয়েছে। এতে ইতি নামে এক নববধূর মরদেহ আমরা ঘটনাস্থল থেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তার স্বামী মাসুম মিয়ার পরিবারের সাথে কথা হয়েছে। তার পরিবার আসলে আইন প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, কয়েকদিন আগে তারা প্রেমের সম্পর্ক করে পরিবারের অমতে বিয়ে করেন। মাসুম মিয়ার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায় আর ইতির গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তারা দুজনেই ঢাকায় এসে বিয়ে করে এবং দক্ষিণ খান এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এখন শিরোনাম, কিভাবে তৈরি হয় একটি আধুনিক নৌপ্রতিরক্ষা জাহাজ। যুদ্ধজাহাজ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল এক লৌহদৃঢ় জাহাজ
যা সমুদ্রের বুক চিরে চলে এবং দেশের নিরাপত্তা রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এমন একটি প্রযুক্তি নির্ভর যুদ্ধজাহাজ কিভাবে তৈরি হয়? কয়েক হাজার টন ওজনের ওই ভাসমান দুর্গ তৈরি করতে লাগে বছরের পর বছর সময়, অসংখ্য মানুষ, অগণিত প্রযুক্তি এবং সুপরিকল্পিত কৌশল। চলুন জেনে নেই একটি যুদ্ধজাহাজ তৈরির ধাপে ধাপে যাত্রা। যুদ্ধজাহাজ নির্মাণের প্রথম ধাপ হলো নকশা বা ডিজাইন। এটি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া, যেখানে প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ কাজ করেন, যেমন জাহাজের গঠন, স্ট্রাকচার, অস্ত্র ব্যবস্থা, রাডার, ইঞ্জিন এবং ইলেকট্রনিক কমান্ড সিস্টেম। ডিজাইন তৈরির সময় লক্ষ্য রাখা হয় জাহাজের উদ্দেশ্য, অর্থাৎ এটি যুদ্ধ, সাবমেরিন হান্টিং, বিমানবাহী প্রহরা অথবা অন্য কোনো কাজে ব্যবহৃত হবে কিনা। এছাড়া কতজন নাবিক থাকবে, কোন ধরনের অস্ত্র বসানো হবে, কতটা গতিতে চলতে হবে, কতদিন সমুদ্রে টিকে থাকতে পারবে, এই সমস্ত বিষয়ে ডিজাইন তৈরির সময় লক্ষ্য রাখা হয়। এই ডিজাইন কম্পিউটার সিমুলেশন দিয়ে বহুবার পরীক্ষা করা হয়। ডিজাইন চূড়ান্ত হওয়ার পর যুদ্ধজাহাজ তৈরির কাজ শুরু হয় শিপইয়ার্ডে। পুরো জাহাজ একসাথে তৈরি হয় না, বরং এটি মডিউলার কনস্ট্রাকশন পদ্ধতিতে বিভিন্ন অংশ ভাগ করে তৈরি করা হয়। যেমন হুল অর্থাৎ জাহাজের নিচের দিক, ডেক অর্থাৎ উপরের ফ্ল্যাট অংশ, ইঞ্জিন রুম, অস্ত্র মাউন্ট এবং টাওয়ার। এই অংশগুলো বিশাল বিশাল ক্রেনের সাহায্যে একত্রে জোড়া লাগানো হয়। একবার কাঠামো তৈরি হয়ে গেলে তাতে বসানো হয় ইঞ্জিন, প্রোপালশন সিস্টেম, জেনারেটর, পানির পরিশোধন যন্ত্র, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এবং অন্যান্য জটিল যন্ত্রপাতি। যুদ্ধজাহাজে সাধারণত ডিজেল ইঞ্জিন, গ্যাস টারবাইন বা নিউক্লিয়ার চুল্লি ব্যবহৃত হয়। যুদ্ধজাহাজের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো এর অস্ত্রসজ্জা। এতে বসানো হয় কামান অর্থাৎ নেভেল গান, টর্পেডো, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, সাবমেরিন ডিটেকশন সিস্টেম, রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইত্যাদি। অস্ত্র এবং সেন্সর একে অপরের সাথে সংযুক্ত থাকে একটি কেন্দ্রীয় কমান্ড সিস্টেমের মাধ্যমে, যা পেশাদার অপারেটর দ্বারা নিয়ন্ত্রিত হয়। যুদ্ধজাহাজ প্রস্তুত হওয়ার পর সেটিকে বিভিন্ন পরীক্ষা দিতে হয়। এতে দেখা হয় জাহাজের গতিশীলতা ঠিক আছে কিনা, ইঞ্জিন ঠিকভাবে চলছে কিনা, অস্ত্রগুলো কাজ করছে কিনা এবং ভারসাম্য ও সুরক্ষা মান পূরণ হচ্ছে কিনা। এই ট্রায়াল সপ্তাহ বা মাস জুড়ে হতে পারে এবং এতে নৌবাহিনীর কর্মকর্তা এবং কৌশলীরা একত্রে অংশ নেন। সব পরীক্ষায় উত্তীর্ণ হলে জাহাজটিকে সরকারিভাবে নৌবাহিনীর বহরে যুক্ত করা হয়, যাকে বলা হয় কমিশনিং। একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে জাহাজের নামকরণ এবং পতাকা উত্তোলন করা হয়। এরপর এটি পূর্ণাঙ্গভাবে সামরিক মিশনে ব্যবহারের জন্য প্রস্তুত হয়। যুদ্ধজাহাজ তৈরির পরেও কাজ শেষ নয়। সময়ের সাথে সাথে এর প্রযুক্তি হালনাগাদ করতে হয়। সফটওয়্যার আপডেট, অস্ত্র পরিবর্তন বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আপগ্রেড করতে হয়। যুদ্ধজাহাজ সাধারণত 30 থেকে 50 বছর পর্যন্ত কার্যকর থাকে। এখন শিরোনাম, আরব সাগরে ভারতীয় প্রতিরক্ষা শক্তি প্রদর্শন। পাকিস্তানের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই আরব সাগরে একাধিক জাহাজ বিধ্বংসী অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুধু একটি প্রযুক্তিগত অনুশীলন নয়, বরং তা দক্ষিণ এশিয়ার কৌশলগত প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ভারতীয় নৌবাহিনীর ভাষ্যে এটি দেশের সমুদ্র নিরাপত্তা এবং যুদ্ধ প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক। গত 26 এপ্রিল রবিবার ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় আরব সাগরে মোতায়েন ভারতীয় যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য ভূমি ও নৌভিত্তিক মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে। ভারতীয় নৌবাহিনী নিজেই এই পরীক্ষার দৃশ্য এবং বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। নৌবাহিনীর বক্তব্য অনুযায়ী এই পরীক্ষার লক্ষ্য ছিল দীর্ঘ পাল্লার নির্ভুল হামলার ক্ষমতা যাচাই করা, প্ল্যাটফর্ম, অস্ত্রসজ্জা এবং কর্মীদের প্রস্তুতি নিশ্চিত করা, প্রতিকূল পরিস্থিতিতে বাস্তব যুদ্ধ অনুশীলনের সক্ষমতা বাড়ানো। এই ধরনের পরীক্ষা সাধারণত সিমুলেটেড টার্গেটে পরিচালিত হয় এবং এতে সেন্সর সিস্টেম, রাডার, অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ক্রুদের প্রতিক্রিয়াশীলতা মূল্যায়ন করা হয়। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, যা ভারত এবং রাশিয়ার যৌথ উন্নয়ন প্রকল্প, বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুতগতির সুপারসনিক ক্রুজ মিসাইল হিসেবে বিবেচিত। এর সফল উৎক্ষেপণ ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতার একটি উল্লেখযোগ্য দিক নির্দেশ করে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক ক্রমশ অবনতি হচ্ছে। 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগামে একটি হামলায়
অন্তত ২৬ জন নিহত হয়। এই হামলার দায়ভার যেভাবে পাকিস্তানপন্থী গোষ্ঠীর দিকে ইঙ্গিত করা হয়েছে, তাতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে যখন ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পথে এগোয়। এটি দুই দেশের মধ্যে ১৯৬০ সালের সই হওয়া একটি ঐতিহাসিক চুক্তি, যা নদীর পানির ব্যবহার নিয়ন্ত্রণ করে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, ভারতের পক্ষ থেকে পানি প্রবাহ বন্ধের উদ্যোগ যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। এই মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে এই পরীক্ষাগুলো শুধুমাত্র প্রযুক্তিগত নয়, এটি একটি কৌশলগত বার্তা, যা পাকিস্তানও নিজেদের নির্ধারিত সারফেস টু সারফেস মিসাইল পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে। তখন ভারতের এই আগাম প্রদর্শন একটি প্রিএম্পটিভ ডিটারেন্স সিগন্যাল হিসেবেও দেখা যেতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সমুদ্রভিত্তিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ভারত শুধু পাকিস্তান নয়, বরং চীন সহ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রকেও বার্তা দিচ্ছে যে ভারত তার সমুদ্র সীমা, বাণিজ্য রুট এবং কৌশলগত স্বার্থ রক্ষায় সর্বদা প্রস্তুত। এই ঘটনা প্রমাণ করে দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা এবং কূটনীতি এখন আগের থেকে অনেক বেশি পরস্পর নির্ভর। শুধু স্থলভাগ নয়, সমুদ্র এবং মহাকাশ এখন নতুন কৌশলগত লড়াইয়ের মঞ্চ হয়ে উঠেছে। ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামরিক কৌশলায়ন ভবিষ্যতে আরও আধুনিক এবং বহুমুখী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। সেই সাথে এমন সময় যখন বৈশ্বিক জিওপলিটিক্স নতুন করে রূপ নিচ্ছে, তখন প্রতিটি পরীক্ষা, প্রতিক্রিয়া এবং পদক্ষেপ গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে। ভারতীয় নৌবাহিনীর এই সফলতা শুধুই প্রযুক্তির জয় নয়, বরং একটি সুপরিকল্পিত প্রতিরক্ষা কৌশলের অংশ, যা সমগ্র অঞ্চলকে নাড়া দিয়েছে। ভারতের আরব সাগরে পরিচালিত এই সামুদ্রিক পরীক্ষাগুলো শুধু একটি নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং তা একটি বৃহত্তর প্রতিরক্ষা নীতির অংশ। বর্তমানে ভারত তার নৌবাহিনীকে শুধু প্রতিরক্ষার নয়, বরং কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার হিসাবেও গড়ে তুলছে। এই পরিস্থিতি গোটা উপমহাদেশে প্রতিরক্ষা ভারসাম্য, কূটনৈতিক সংলাপ এবং নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন শিরোনাম বিশ্বের শীর্ষ 10টি বিমান বাহিনী। প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী, ইউএসএএফ। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী নিঃসন্দেহে বিশ্বের সবথেকে শক্তিশালী এবং আধুনিক বাহিনী। এদের কাছে রয়েছে 13,000-এর বেশি বিমান, যার মধ্যে রয়েছে পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট F-22 র্যাপটর এবং F-35 লাইটনিং। এছাড়াও রয়েছে B-2 স্পিরিট এবং B-52 স্ট্র্যাটোফোর্টেসের মতো দূরপাল্লার বোমারু বিমান। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী শুধু বিমান নয়, স্যাটেলাইট, সাইবার এবং ড্রোন অপারেশনেও শীর্ষস্থানীয়। এই বাহিনী সব দিক থেকেই আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার বিমান বাহিনী। রাশিয়ার বিমান বাহিনী VKS বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমান বাহিনী। বর্তমানে এর বহরে আছে 4200-র বেশি বিমান। Su-35, Su-30 এবং নতুন প্রজন্মের Su-57 এর মতো শক্তিশালী ফাইটার জেট এদের আকাশ প্রতিরক্ষাকে করে তোলে দুর্ভেদ্য। রাশিয়া নিজের দেশেই যুদ্ধবিমান তৈরি করে এবং আকাশ প্রতিরক্ষায় শক্তিশালী রাডার এবং মিসাইল ব্যবস্থা ব্যবহার করে। বর্তমানে তারা Su-75 চেকমেট নামক একটি স্টেলথ প্রজেক্টরের উপর কাজ করছে। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের বিমান বাহিনী। চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স PLAAF দ্রুতগতিতে আধুনিকায়নের পথে এগোচ্ছে। বর্তমানে তাদের হাতে রয়েছে প্রায় 3500-টির মতো বিমান। তারা J-20 নামে পঞ্চম প্রজন্মের নিজস্ব স্টেলথ ফাইটার তৈরি করেছে, যা তাদের প্রযুক্তিগত অগ্রগতির প্রমাণ। চীন বর্তমানে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান কেন্দ্রিক আকাশ নিয়ন্ত্রণে অত্যন্ত সক্রিয় এবং তারা প্রতিনিয়ত নতুন যুদ্ধবিমান এবং ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ করছে। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের বিমান বাহিনী IAF। ভারতের বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার সবথেকে বড় এবং শক্তিশালী এয়ারফোর্স। তাদের বহরে প্রায় 2200টি বিমান রয়েছে, যার মধ্যে রয়েছে Su-30 MKI, রাফেল, মিরাগ 2000 এবং HAL তেজাসের মতন যুদ্ধবিমান। ভারত তার সীমান্ত সংক্রান্ত নিরাপত্তা, বিশেষ করে চীন এবং পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ এলাকাগুলোতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা রাখে। IAF ক্রমাগত আধুনিকরণের পথে রয়েছে এবং দেশীয় প্রযুক্তিতেও জোর দিচ্ছে। পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের রিয়াল এয়ারফোর্স। যুক্তরাজ্যের রিয়াল এয়ারফোর্স RAF ইতিহাসের অন্যতম প্রাচীন এবং অভিজ্ঞ বিমান বাহিনী। বর্তমানে তাদের বহরে রয়েছে
ইউরোফাইটার টাইফুন এবং মার্কিন প্রযুক্তির F-35B যুদ্ধবিমান। তারা বিশ্বজুড়ে ন্যাটো মিশনে সক্রিয় অংশগ্রহণ করে এবং তাদের নিজস্ব বিমানবাহী রণতরী HMS কুইন এলিজাবেথ থেকে F-35 পরিচালনা করে। RAF প্রযুক্তি, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে খুবই শক্তিশালী। ষষ্ঠ অবস্থানে রয়েছে ফ্রান্সের বিমান এবং মহাকাশ বাহিনী। ফ্রান্সের বিমান বাহিনী শুধু যুদ্ধ বিমান পরিচালনাই নয়, বরং মহাকাশ সংক্রান্ত অপারেশনেও যুক্ত রয়েছে। বর্তমানে তাদের হাতে আছে ডিজল্ট রাফেল, মিরাজ 2000 এবং বিভিন্ন ট্রান্সপোর্ট এবং রিকনিসেন্স বিমান। ফ্রান্স একটি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন রাষ্ট্র এবং তাদের স্ট্র্যাটেজিক এয়ার কমান্ড সেই দিক থেকেও প্রস্তুত। রাফেল বিক্রি করে তারা বিশ্ববাজারে তাদের সামরিক শিল্পের প্রভাবও বিস্তার করেছে। সপ্তম অবস্থানে রয়েছে জাপানের আত্মরক্ষামূলক বিমান বাহিনী। জাপানের এয়ারফোর্স আনুষ্ঠানিকভাবে আত্মরক্ষামূলক হলেও এর কার্যকারিতা অত্যন্ত আধুনিক। প্রায় 750টি বিমান রয়েছে এদের বহরে, যার মধ্যে রয়েছে F-15 এবং F-35A। চীন এবং উত্তর কোরিয়ার হুমকির বিপরীতে তাদের প্রতিরক্ষা কৌশল অত্যন্ত শক্তিশালী এবং সজাগ। জাপান মার্কিন প্রযুক্তির সঙ্গে যৌথভাবে বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। ইসরায়েলের বিমান বাহিনী বিশ্বে অন্যতম যুদ্ধাভিজ্ঞ বিমান বাহিনী। তাদের বহরে প্রায় 550টি বিমান থাকলেও কার্যকারিতা এবং প্রযুক্তিগত সক্ষমতায় তারা বিশ্বের সেরা অবস্থানে রয়েছে। ইসরায়েল একমাত্র দেশ যারা নিজস্ব সংস্করণে F-35 তৈরি করে ব্যবহার করেছে। তারা গোয়েন্দা নজরদারি, সাইবার যুদ্ধ এবং ড্রোন প্রযুক্তিতে অনেক এগিয়ে। বাস্তব যুদ্ধে বহু সাফল্যই তাদের অভিজ্ঞতা এবং কার্যকারিতার প্রমাণ করে। নবম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী মূলত উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় গড়ে উঠেছে। প্রায় 600টি বিমান নিয়ে গঠিত এই বিমান বাহিনী মূলত F-15K এবং নিজস্ব উন্নয়নে তৈরি KF-21 বোরামে যুদ্ধবিমানে নির্ভর করে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত আধুনিক করে তুলছে। ইতালির বিমান বাহিনী ইউরোপে একটি অন্যতম শক্তিশালী বিমান বাহিনী। তাদের কাছে ইউরোফাইটার টাইফুন এবং F-35 এর মতো আধুনিক যুদ্ধবিমান রয়েছে। এছাড়াও তারা আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণ এবং পাইলট ট্রেনিং প্রোগ্রামে অন্য দেশগুলোকে সহায়তা করে। ন্যাটোর অংশ হিসেবে ইতালি ইউরোপীয় আকাশে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষার ভূমিকা রাখে। সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।